রাজধানীর লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক টুটুল সহ ৩ জনকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সিলেটের ফেঞ্চুগঞ্জে শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ। 3 দিন করে রিমান্ড মঞ্জুর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। রাজধানীর লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, দুপুরে লালমাটিয়ার সি ব্লকে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর প্রকাশনার কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে ও এলোপাথারি কুপিয়ে অফিসের বাইরে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত অন্য 2 জন হলেন তারেক রহিম ও রণদীপম বসু। তারা 3 জনই লেখালেখি ও প্রকাশনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে উপপুলিশ কমিশনার জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হত্যাকাণ্ড শুধু ব্লগারদের উপর আক্রমণ নয়, এটি মুক্ত চিন্তার উপর আক্রমণ এবং যে একটা অসাম্প্রদায়িক দেশ গড়বার জন্য একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার যে আন্দোলন, সেটার উপরে এই আক্রমণ। এক হত্যাকাণ্ড ঘটবার পরপরই এক ধরনের রাজনীতি শুরু হয়ে যায়। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর দায় চাপিয়ে দিয়ে এই হত্যাকারীদেরকে আড়াল করে ফেলে। 4 জন ব্লগারকে শুধুমাত্র এই বছরেই হত্যা করা হয়েছে, অথচ একটি ঘটনায়ও কোনো তদন্ত হয়নি, কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং ঘটনাস্থল লালমাটিয়ায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে রুমেলের কাছে যাচ্ছি। রুমেল, সৌমিত্র, আপনাকে যেটি বলতে চাই যে এর মধ্যে যে 3 জনকে কুপিয়ে আহত করা হচ্ছে তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, আমরা এমনটাই জেনেছি। তো এর মধ্যে যে 2 জন আশঙ্কাজনক তার মধ্যে হচ্ছে আহমেদ রশিদ টুটুল এবং লেখক তারেক রহিম, তাদের 2 জনের অবস্থা গুরুতর। তবে এই 2 জনের মধ্যে আবার তারেক রহিমের অবস্থা আরও বেশি খারাপ, এমনটা আমরা জেনেছি। আর একটা বিষয় এখানে একটু জানাতে চাই যে 2 জনের জন্য রক্তের প্রয়োজন। ও পজিটিভ এবং বি পজিটিভ রক্তের প্রয়োজন। সেই রক্তের জন্য কিন্তু এখানে আহ্বান জানানো হয়েছে, বলা হয়েছে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে এই রক্ত তারা এখানে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রক্ত দিতে পারেন। কারণ এখানে এখন পর্যন্ত তারেক রহিমের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, তাকে গুলি করা হয়েছে এবং তাকে কোপানো হয়েছে, এবং যে আহমেদ রশিদ টুটুল তাকেও এলোপাথারি কোপানো হয়েছে, আমরা এমনটাই জেনেছি। তো যেহেতু এলোপাথারি কোপানো হয়েছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তক্ষরণ এখন থেকে 20 মিনিট আগে আমি খবর নিয়েছিলাম যে এখনো পর্যন্ত রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। তো ডাক্তাররা যেটি বলছেন যে রক্তক্ষরণ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা বলতে পারবেন না যে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তো এই হচ্ছে এখানে অবস্থা। আর আরেকটা বিষয় এখানে জানাতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে কিন্তু ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান তিনি এই হাসপাতালে এসেছিলেন, তিনি রোগীর অবস্থা দেখে গেছেন এবং তখন কিন্তু আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে যে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এর আগে বেশ কজন ব্লগারকে হত্যা করা হয়েছে, বেশ কজন ব্লগারের উপর হামলা হয়েছে, তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। তো সেগুলোর সঙ্গে এটির কোনো সাদৃশ্য তিনি দেখছেন কিনা, তো তিনি কিন্তু সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
তবে সৌমিত্র, এই মুহূর্তে যেটি বলতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চত্বরে আমরা যেটি দেখছি এই মুহূর্তে যে গণজাগরণ মঞ্চ তারা এখানে একটি মিছিল বের করেছে, যেই হামলা হয়েছে আজকে এই 3 জনের উপর, এবং এছাড়াও যে অতীতে বিভিন্ন মুক্তচিন্তার লেখক ব্লগারদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এখানে সেই গণজাগরণ মঞ্চ এই মিছিলটি মাত্রই বের করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এই মিছিলটি বের হয়েছে, এবং মিছিলটি এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে জরুরি বিভাগের থেকে বের হয়ে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কের দিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে। তো এর আগে একটা বিষয় এখানে একটু বলতে চাই, এই মুহূর্তে মিছিলটি বের হয়েছে, কিন্তু মিছিল বের হওয়ার আগে বিকেল 5টার দিকে গণজাগরণ মুখপাত্র ইমরান এইচ সরকার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। তো তিনি তখন যেটি জানিয়েছিলেন যে তারা বারবারই বলছেন যে মুক্ত চিন্তার মানুষ যারা আছেন, যারা ব্লগার আছেন, যারা নিজেদের মত ইন্টারনেটে এবং ব্লগে স্বাধীনভাবে প্রকাশ করেন, তাদের উপর একের পর এক হামলা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। তো সেই জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিলেন যে ব্লগারদের এবং মুক্ত চিন্তার মানুষদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। তো তিনি বলেছেন যে আজকে এই 3 জনের উপর যে হামলা হয়েছে সেই হামলা আজকে এইটিরই ধারাবাহিকতা। যদি ওই হামলাগুলি প্রতিহত করা যেত তাহলে আজকে এই হামলার ঘটনাটি ঘটতো না। তো সৌমিত্র, আপনি জানেন যে ঘটনাস্থলে আছেন, অর্থাৎ লালমাটিয়া যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। সৌমিত্র, রুমেল, এখানে অবস্থা হচ্ছে এখনো পর্যন্ত বাড়ির বাইরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, এবং শুদ্ধস্বরের যে অফিস সেখানে কিন্তু ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তদন্ত করছেন এবং আলামত সংগ্রহ থেকে পর্যবেক্ষণের কাজে এখনো পর্যন্ত যুক্ত আছেন। তবে কিছুক্ষণ আগে আমাদের সাথে তেজগাঁও ডিসি কথা বলেছেন, তিনি বলছেন প্রাথমিকভাবে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয়। বিশেষ করে আপনি জানেন যে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের যেটা বলেছেন সেটি হচ্ছে যে তারা ঘটনাস্থলে এসে আসলে তালা ভেঙে কিন্তু শুদ্ধস্বরের অফিসে প্রবেশ করে, এবং সেখান থেকে কিন্তু আহত যারা আছে তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হয়। এবং এর বাইরে যেই কর্মচারী, সেই কর্মচারীর সাথে তারা প্রাথমিকভাবে কিছু কথা বলেছেন। সেটি হচ্ছে যে সিলেট থেকে একজন ছেলে এসেছিল যে শুদ্ধস্বরের অফিসে যে বইয়ের জন্য, সে এসে যখন দেখা করতে চায় প্রকাশকের সাথে, তখন তাকে খুলে দেওয়া হলে তাৎক্ষণিকভাবে সে তাদেরকে জিম্মি করে একটা রুমে বন্দি করে রাখে, এবং তারপরে কি হয়েছিল সে ততটুকু জানতে পারে না। পরে তারা সেখান থেকে 2-3 মিনিটের মধ্যে দ্রুত বের হয়ে যায়, এবং পরবর্তীতে তারা দেখতে পারে যে 3 জনকে আসলে আহত অবস্থায় পড়ে আছে, এবং সেই মুহূর্তের পরে তারা আসলে পুলিশকে সেই খবরটা দেয়, এবং ঘটনাস্থলে এসে পুলিশ পরবর্তীতে সেই উদ্ধার কাজটা করে। এবং এর বাইরে কিন্তু পুলিশদেরকে আমাদের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল যে বিভিন্ন সময় টুটুল কিন্তু তার নিরাপত্তার বা জীবনের আশঙ্কা নিয়ে কিন্তু মোহাম্মদপুর থানায় তার জিডি করেছিল, এবং এই ধরনের কোনো বিষয় হতে পারে না। তবে তিনি বলছেন যে শুদ্ধস্বরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যেই নিরাপত্তা চাওয়া হয়েছিল তারা কিন্তু সে ধরনের ব্যবস্থা করেছে, এবং তাদেরকে সবসময় নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তারা জানাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সৌমিত্র। দর্শক, রিপোর্টার ফেরদৌস লিপি জানাচ্ছিলেন লালমাটিয়ায়, যেখানে লালমাটিয়ার ঘটনাস্থল থেকে, যেখানে আহমেদুর রশিদ টুটুল এবং রণদীপম বসু, তারেক রহিম, এই 3 জনকে যেখানে 3 জনের উপর হামলা করা হয়েছে, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা আলামত সংগ্রহ করছেন হামলার। এর আগে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, তিনি জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 3 জনের শারীরিক অবস্থার সর্বশেষ খবর রাখব। এবং আমরা দেখছিলাম গণজাগরণ মঞ্চ তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল তারা বের করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যাচ্ছে অন্যান্য খবরে। সিলেটে শক্তিশালী শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ জামায়াত শিবিরের 2 কর্মীকে আটক করেছে পুলিশ। ভোরে ফেঞ্চগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক অস্ত্র উদ্ধার করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের লক্ষ্যে দেশে নাশকতা সৃষ্টি ও বিদেশিদের ভয় দেখানোর উদ্দেশ্যেই বিস্ফোরকগুলো সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা পুলিশের। আব্দুল হাদের রিপোর্ট।
পুলিশ জানায় শনিবার ভোরে ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে জামাত কর্মী ইমরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। পরে তার বাড়ি থেকে 7টি ককটেল উদ্ধার করা হয়। এরপর হাটুভাঙ্গা গ্রামে তার সহযোগী রুমন ও মুজাম্মেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে আটকের পর 94টি শক্তিশালী ককটেল ও 2টি পাইপ গান উদ্ধার করে পুলিশ। হাটুভাঙ্গা গ্রাম থেকে রুম্মান মিয়াকে ধৃত করার পর ওর স্বীকারোক্তি অনুযায়ী বাকি 94টা ককটেল, 2টি পাইপ গান এবং কিছু বই মুজাম্মেল হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয়। পরে কড়া নিরাপত্তায় বিস্ফোরক সহ আসামিদের নিয়ে আসা হয় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে। দেশে অরাজকতা সৃষ্টি করা বা এটা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি করে, এটা তাদের সবসময় একটা এজেন্ডা। তা এটাও হতে পারে এবং বিদেশি যারা আছে তাদেরকে অনেক সময় দেখা গেল যে একটা ভয় দেওয়ার জন্য অথবা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এই কাজগুলোর জন্য তারা এগুলো ব্যবহার করতো। আর ওই ইস্যুটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু ফাঁসিটা কার্যকর হবে, এটার ফাঁসির রায়টা ঘোষণার পরের থেকেই তো বিভিন্ন দিক থেকে আমরা দেখলাম যে সারা দেশেই তারা বিভিন্ন রকম একজন বিদেশিকে হত্যা করলো। পলাতক ইমরুল চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। সে সহ আটক দুজনের নামে ফেঞ্চুগঞ্জ থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা শীর্ষক আলোচনায় তারা একথা বলেন। এ সময় তারা দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি করেন। তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে। বর্তমানে জামাত ও বিএনপির 2 শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় রিভিউর অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় সম্প্রতি দেশে 2 বিদেশি নাগরিক হত্যা সহ হোসেনি দালানে বোমা হামলার ঘটনা ঘটে গেছে। এ অবস্থায় শনিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক হয়। বৈঠকে বক্তারা যুদ্ধাপরাধীদের পাশাপাশি দল হিসেবে জামাতের বিচারের দাবি করেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল এটা পুনর্জীবিত করে জামাত এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালে শুরু করতে হবে। জামাত, রাজাকার, আলবদর এইসব সংগঠনের বিচার না করে শুধু কয়েকজন ব্যক্তির বিচার করে সরকার বসে থাকবে, এই বিচার আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য এবং ফাঁসির অপরাধীদেরকে রক্ষা করবার জন্য আমাদের দেশের অভ্যন্তরেই শুধু আজকে ষড়যন্ত্র চলছে না, বিদেশেও আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরাপত্তাকে জিম্মি করেই দেশের বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে বলে অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। যুদ্ধাপরাধীদের বিচার যতই ঝুলতে থাকবে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ততই ঝুলতে থাকবে। মানুষের নিরাপত্তা যদি বিধান করতে হয় তাহলে যুদ্ধাপরাধীদের বিচারও শেষ করতে হবে। স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন যদি করে হিউম্যান রাইটস ওয়াচ, সেই প্রশ্ন যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অর্গানাইজেশন করে, তাহলে আমি বলবো আপনারা একটিবার নিজেরা বলুন তো আপনারা কতখানি স্বচ্ছ। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান আলোচকরা। পুনরায় তৈরি হয়ে গেছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এমপিও ভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। অনশনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়ার পরও এমপিও ভুক্তির দাবি মেনে না নেয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া বোঝার আমাদের কেউ নেই। শিক্ষামন্ত্রী বারবার একই কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। ভারী হয়ে উঠেছে কণ্ঠস্বর, অশ্রুই যেন একমাত্র সম্বল। একটু নিশ্চয়তার আশায় ক্লাস ছেড়ে রাজপথে জাতি গঠনের এই কারিগররা, কিন্তু কেন তাদের এই কান্না? মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এমপি ভুক্তির ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত নেন, আমরা পরিবার পরিজন নিয়ে এই মানবতার জীবনযাপন থেকে আমরা মুক্তি পাবো। এর গগন বিদারী যে শিক্ষকদের না খেয়ে থাকা যে চিৎকার, এই চিৎকার যদি ওনার কানে যেয়ে থাকে, আকুল আবেদন করছি যাতে উনি আমাদের
বিষয়টা বিবেচনায় নিয়ে আসেন। সারা দেশে প্রায় 8,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1 লাখ শিক্ষক এখন মানবেতর জীবনযাপন করছে তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায়। শিক্ষকদের অভিযোগ, বারবার আশ্বাস দেয়া হলেও তাদের দাবি পূরণ হয়নি আজও। আমরা এমন একটা আশ্বাসের বাণী চাচ্ছি যাতে আমরা সন্তান সন্ততির মুখে দুটো পয়সা দিই, তাদের খাবার ব্যবস্থা করতে পারি। 2013 সালে আন্দোলনের পর দ্বিতীয় দফায় গত 28 অক্টোবর থেকে শিক্ষকরা আন্দোলন শুরু করলেও সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির বিষয়ে কোনো সমাধান না পাওয়ায় গত শুক্রবার থেকে শতাধিক শিক্ষক টানা অনশন শুরু করেন। এমপিওভুক্তির জন্য এসব শিক্ষকরা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এই পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা 7 বার আনুষ্ঠানিকভাবে বসেছি। উনি বারবার একটা কথাই বলেন, আশ্বাস দেন যে আমি আপনাদের জন্য চেষ্টা করছি, অর্থপ্রাপ্তি সাপেক্ষে এমপিও দেওয়া হবে। আমাদের মানবতার জীবনযাপন থেকে রক্ষার জন্য হয় রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত সুস্পষ্ট ঘোষণা, অথবা আমৃত্যু আমরা এখানে অবস্থান করব। 2010 সালে 1624টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর পর্যায়ক্রমে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে চুরির অপবাদে প্রতিবন্ধী স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, গ্রেফতার এক। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 22 জনের মধ্যে 17 জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিকেলে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 17 জনকে শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আনা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন পরীক্ষার্থীরা এরা এখানে এসে একটা লিঙ্কের মাধ্যমে প্রশ্ন বিক্রি করার একটা সংবাদ তারা পেয়েছে। সেখান থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হবে। পরবর্তীতে জুবায়েরের তথ্যের ভিত্তিতে বাকি সমস্ত অভিযান আমরা চালিয়েছি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুক, মোবাইল ফোন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র কাজ করছে কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরীক্ষার্থীদের মূল সনদ আটকে রেখে 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করত তারা। তাদের কাছ থেকে আমরা প্রচুর ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, কপি, পাশাপাশি মার্কশিট এগুলো উদ্ধার করা হয়েছে। কারণ যে সমস্ত ছাত্ররা তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবে তাদের সাথে শর্ত ছিল যে এই পরীক্ষা দেওয়ার পরে এই টাকা যে 3 থেকে 5 লাখ টাকা যেটা তাদের চুক্তি হয়েছিল, এই টাকা এই প্রশ্নপত্র টাকা দেওয়ার পরে এই প্রশ্নপত্র সার্টিফিকেট তারা ফেরত নেবে। আটককৃতদের বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার হুকুমেই 2 বিদেশি নাগরিক হত্যা এবং তাজিয়া মিছিলে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা ইলেকশন করেছেন বলে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমরা কাজ করতে পারছি। খালেদা জিয়া, আপনি কোথায় আছেন? আপনি হুকুম দিয়ে 2 জন বিদেশিকে হত্যা করার ব্যবস্থা করেছেন, পুলিশ হত্যা করেছেন, আপনি দেশের মানুষকে হত্যা করেছেন, দেশের মানুষকে হত্যা করেছিলেন, ব্যর্থ হয়েছেন। এখন পথ ধরেছে বিদেশি হত্যা করে আওয়ামী লীগকে সরাতে চান এবং ইনশাআল্লাহ বাংলাদেশেও শেখ হাসিনার অধীনে ইলেকশন হবে। 2019 সালে কোনো অধীনে হবে না ইলেকশন। গাইবান্ধার পলাশবাড়িতে এক প্রতিবন্ধী নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে তার ওপর এই নির্যাতন চালানো হয়। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশবিকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীর জুড়ে আঘাতের চিহ্ন নিয়ে 3 দিন ধরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 12 নম্বর বিছানায় চিকিৎসাধীন শিল্পী আক্তার। বাক প্রতিবন্ধী হওয়ার কারণে কিছু বলতে পারছে না ঠিকই, কিন্তু তার ভেতরে যে ক্ষোভের আগুন শিল্পীর চেহারায় তা স্পষ্ট। শিল্পীর শারীরিক প্রতিবন্ধী স্বামী বুলু মিয়ার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে প্রতিবেশী রিজু মিয়া তার বাড়িতে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে। এটা আমার খুব দুঃখ লাগে যে এ ধরনের মানুষ কেমন
এরকম প্রতিবন্ধী বাচ্চাকে করে। কেন এই প্রতিবন্ধীর উপরে এইভাবে অত্যাচারটা করাটা ঠিক করে নেই, ও জানোয়ারকে একবারে মানে কঠোর শাস্তি হওয়াটা দরকার। আলকাতরা দিয়ে এগুলা দিয়ে মুখ চোখ মানে চোখ দিশ পাওয়া যাচ্ছে না, মানে একবার ঢাকিয়ে দিছে। হাসপাতালে ভর্তি রেখে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন মা মর্জিনা বেওয়া। আশপাশের রোগী ও তাদের স্বজনরা শিল্পীকে নানাভাবে সাহায্য করছেন। আমি এই ধরনের ঘটনা দেখিনি, মানুষ মারপিট করে, আঘাত করে, হয়তো কেটেও ফেলে, কিন্তু এরকম একটা মেয়েকে, প্রতিবন্ধী মেয়েকে চুল কেটে দেওয়া, মাথায় আলকাতরা দেওয়া, এটা তো খুব ঘৃণিত। বৃহস্পতিবার রাতে শিল্পীর মা পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করলেও সময় সংবাদের পক্ষ থেকে খোঁজ খবর নেয় খবর পেয়ে শনিবার বিকেলে পলাশবাড়ী থানায় মামলাটি রুজু করে এবং অভিযুক্ত রিজুকে গ্রেফতার করে পুলিশ। এটার যে একটা সুষ্ঠু বিচার হয়, সে প্রতিবন্ধী হোক, পাগলি হোক, আর যাই হোক না কেন, তার প্রতি যে অবিচার বা করা হয়েছে, এটা আমরা আইনে আমলে আনার সর্বাত্মক চেষ্টা করতেছি। 20 বছর আগে পলাশবাড়ী শহর ডাকবাংলো এলাকা থেকে কুড়িয়ে এনে শিল্পীকে লালন পালন করেন পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা মর্জিনা বেওয়া। সময় সংবাদ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় শুক্রবার রাত 9টার দিকে সরাইল নাসিরনগর সড়কের ধরন্তিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এবং 4 ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, 2টি পাইপ গান, 6টি কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বৃহত্তর চট্টগ্রাম যদি উন্নয়ন হয়, তো সারা চট্টগ্রামই উন্নয়ন হবে। তাই আজকে এই মাতারবাড়িতে ইতিমধ্যে জায়গার ফান্ডে সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে উঠতেছে এবং সেখানে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গেছে বিভিন্ন কোম্পানির সাথে। কার্যক্রম শুরু হয়ে গেছে এবং 2020 সাল 21 সালের ভিতরে ইউল গেট অল দিস ইলেকট্রিসিটি ইন প্রোডাকশন। জনসাধারণের দোরগোড়ায় সেবা প্রদানের মাধ্যমে গণমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তি নির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দানকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন, জনকল্যাণমুখী প্রশাসন, এই যে আমরা দেখলাম যে নকল কিভাবে নেবে জেলার রেকর্ড রুম থেকে, অথবা পরীক্ষার ফলাফলে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টারগুলো কিভাবে মানুষের দোরগোড়ায় সেবাকে পৌঁছে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছিলেন যে আমরা জনগণের দোরগোড়ায় সেবাটি পৌঁছে দেব। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বর্তমান সরকারের বাকি মেয়াদের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীর উপর প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শনে তিনি একথা বলেন। শান্তি চুক্তি শেখ হাসিনা সরকার এর প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, শান্তি চুক্তির বেশিরভাগ শর্ত শেখ হাসিনা সরকার এই সরকারের বাকি মেয়াদে শেষ করবে। মাদারীপুরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষক সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে ঢাকা খুলনা মহাসড়কের 5 চর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মাতবরচর ইসলামিয়া ফেরকানিয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম ও মাছ ব্যবসায়ী রবি ব্যাপারী। এ সময় শিবচরগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী রবি নিহত হন। পরে গুরুতর অবস্থায় জহিরুল ইসলামকে প্রথমে 5 চর রয়্যাল হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 250 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জন করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালন করছেন
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টার দিকে কলেজের সব কটি ভবনে তালা ঝুলিয়ে এ ধর্মঘট শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ 30 শয্যা নিয়ে শুধুমাত্র মেডিসিন ওয়ার্ড চালু থাকায় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস। 2011 সালে সাতক্ষীরা মেডিকেল কলেজটি চালু করা হলেও এখনো চালু হয়নি 250 শয্যার হাসপাতাল। স্বাধীনতার 44 বছর পর শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক মুস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেনের কবরের সন্ধান পেয়েছেন স্বজনরা। 1971 সালের 12 এপ্রিল দিনাজপুর জেলার 10 মাইলে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন তৎকালীন ইপিআরের এই দুই বীর যোদ্ধা। স্বাধীনতার 44 বছরেও তাদের সন্ধান পাননি স্বজনরা। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন ভোলার বাসিন্দা। এছাড়া মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনায়। গত 22 অক্টোবর বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবিরের মাধ্যমে এই দুই মুক্তিযোদ্ধার কবরের সন্ধান পান স্বজনরা। সুদূর ভোলা থেকে এই দিনাজপুরে এসেছি শুধু এক নজর ভাইয়ের কবরটা দেখব। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আমার ভাই যে এই দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে যে মাটি পাইছে, আমার প্রজন্ম যারা আছে ভবিষ্যতে তারা যেন আমরা এই দেশের জন্য কি করছি এটা যেন জানতে পারে। এই পর্যন্ত খুঁজে কাজে আর কিছু হইলাম না, আমরা হাইছি সংবাদটা হায়াদন আইলাম। 42 বছর পর আমার বাবা নাই, কিন্তু বাবা খবর তো জানতে পারলাম। বাবা যে আমরা মারা গেছে নিজের যেন ইতিহাস একটা পাই যেন আমরা। দেশের গ্রামীণ অর্থনীতির অনেকটাই পোল্ট্রি শিল্প নির্ভর। এখনো অনেক মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পুষ্টির চাহিদার জন্য পোল্ট্রি শিল্পের গুরুত্ব অনেক বেশি। যদিও দেশে প্রতি বছর বিভিন্ন রোগে ভুগছেন এর সঙ্গে যুক্ত সবাই, তবে সেদিকে অনেক এগিয়ে রয়েছে নরসিংদী ও সদর উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী আর কর্মচারীরা। TQM প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জাইকার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র 2007 সাল থেকে জনসেবার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে। আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। বাতাসের সাথে প্রতিনিয়তই উড়ে বেড়ায় মুরগির পালক। এই পালক ছড়াচ্ছে রোগ জীবাণু, যার ফলে প্রতিনিয়তই রোগাক্রান্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী আর কর্মচারীরা। বেসরকারি এক হিসেব মতে পোল্ট্রি শিল্পে বর্তমানে প্রায় 60 লাখ মানুষ জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ যদি 6 মাস এই শিল্পের সাথে জড়িত থাকে, তাদের প্রত্যেকে কোনো না কোনোভাবে যক্ষ্মা, টাইফয়েড, ডায়রিয়া, বার্ড ফ্লু, অ্যাজমা আর শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগবেন। এই ডাস্ট এবং পোল্ট্রি থেকে যে মাইটগুলো হয়, এই মাইটগুলো তাকে ইনহেলেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে যায়। পরবর্তীতে তারা রেসপিরেটরি প্রবলেমে সাফার করে। 2014 সালে সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজেন ধারণা থেকে পোল্ট্রি শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় নরসিংদীর সদর উপজেলায়। কাইজেন কাজ করে জনস্বাস্থ্য সচেতনতা আর খাদ্য নিরাপত্তা নিয়ে, যার সুফলও পেয়েছেন এখানকার ব্যবসায়ী আর কর্মচারীরা। পশু বলতে যখন ট্রেনিং নেয় তখন আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করার আমাদের আগের থেকে শারীরিক অবস্থা অনেক ভালো হয়। ভালোভাবে থাকতে হবে, এখানে যা থাকবে সব পরিষ্কার করে রাখা, নিজেরা পরিষ্কার থাকা, সবসময় মাস্ক ব্যবহার করা। সেফ মিট সেফ হেলথ স্লোগানে কাজ করেছে জাইকার এই কাইজেন প্রজেক্ট। বিশেষজ্ঞরা বলছে, দেশে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সব ব্যবসায়ী আর কর্মচারীদের যদি প্রয়োজনীয় মাস্ক, বালতি, বাকেট আর হ্যান্ড গ্লাভসের মতো উপকরণ সরবরাহের পাশাপাশি ব্যবহারেও অভ্যস্ত করা যেতে পারে, তাহলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক তেমনিভাবে অন্যদিকে নিশ্চিত হবে নিরাপদ খাদ্য। নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীর লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় জাগৃতি প্রকাশকের উপর হামলা। সিলেটের পেঞ্চগঞ্জে শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে, দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি।
এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ। 3 দিন করে রিমান্ড মঞ্জুর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।